জয় হিন্দ। দীপ সোশ্যাল সায়েন্স ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই। আমি দীপজ্যোতি। আমি তোমাদের বলেছি সিলেবাস ভিত্তিক ক্লাস নেব এবং মক টেস্ট নেব, আর তার সাথে পূর্ববর্তী বছরগুলোতে যে প্রশ্নগুলো এসেছে শিক্ষক নিয়োগের জন্য সেইগুলো তোমাদের উত্তর সহ ব্যাখ্যা সহ তোমাদের সামনে নিয়ে আসব। আজকের এই ক্লাসে, এই ভিডিওতে যে কোশ্চেনটা এনেছি সেখানে 125টা প্রশ্ন আছে। এই ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব 43টা প্রশ্ন, বাদ বাকি প্রশ্নগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। ঠিক আছে, আমাদের প্রথম প্রশ্ন দিয়েছে, অর্থাৎ তোমরা যদি এই প্রশ্নগুলো করো তাহলে বুঝতে পারবে যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। প্রথম প্রশ্ন দিয়েছে ইউনিয়ন টেরিটরি, আর তার সঙ্গে দিয়েছে লিটারেসি রেট। তোমাদের মেলাতে হবে এর সঙ্গে কোনটা ঠিকঠাক ম্যাচিং হয়নি। লাক্ষাদ্বীপস 92.28 লিটারেসি রেট, এটা ঠিকই আছে। দমন অ্যান্ড দিউ 87.07, এটাও ঠিক আছে। পদুচেরির সঙ্গে 86.55, এটাও ঠিক আছে। শুধুমাত্র চণ্ডীগড়টা ভুল আছে, তাই উত্তর হবে এইটা। ঠিক আছে, চণ্ডীগড়টা উত্তর হবে, কারণ চণ্ডীগড়ে যে লিটারেসি রেট সেটা হবে 86.05। 86.05 হবে লিটারেসি রেট, 88.78 হবে না। 2 নম্বর প্রশ্ন, সিলেরু পাওয়ার প্রজেক্ট ইজ কনসার্নড উইথ, অর্থাৎ সিলেরু পাওয়ার প্রজেক্ট কোন বিষয়ের সঙ্গে জড়িত। এখানে উত্তর হবে হাইড্রো ইলেকট্রিসিটি, অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্র। এটা কোথায় আছে? এটা আছে অন্ধ্রপ্রদেশে। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে এই পাওয়ার প্রজেক্টটা আছে। আর জেলার নাম হলো আল্লুরি সীতারাম রাজু। জেলার নাম আল্লুরি সীতারাম রাজু। আর এখানে নদীর নাম হবে, নদীর নাম সিলেরু নদী। ঠিক আছে, বেশ। 3 নম্বর, হু রোট দ্য ফেমাস বুক মেন স্প্রিং অফ সিভিলাইজেশন। মেন স্প্রিং অফ সিভিলাইজেশন, এখানে যে বইটা লিখেছে, এই বইটা লিখেছে হলো এলসওয়ার্থ হান্টিংটন। ঠিক আছে, তার বইয়ের নাম হলো মেন স্প্রিং অফ সিভিলাইজেশন। তিনি আরো বই লিখেছেন, দ্য পালস অফ এশিয়া, দ্য ক্লাইমেটিক ফ্যাক্টর, সিভিলাইজেশন অ্যান্ড ক্লাইমেট, ক্লাইমেটিক চেঞ্জেস, প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি, মেন স্প্রিং অফ সিভিলাইজেশন। অর্থাৎ তিনি একজন নিয়ন্ত্রণবাদী ভৌগোলিক ছিলেন। তিনি দেখিয়েছেন যে জলবায়ু এবং তার পরিবর্তন মানুষের সভ্যতা সংস্কৃতির ওপর কেমন প্রভাব ফেলে। কি বললাম? জলবায়ু এবং তার পরিবর্তন মানুষের সভ্যতা ও সংস্কৃতির ওপর কেমন প্রভাব ফেলে, তা ছিল তার গবেষণার মূল বিষয়। তার আর একটা বই আছে, 1934 সালে প্রকাশিত হয়, প্রিন্সিপালস অফ হিউম্যান জিওগ্রাফি। বইতে মানুষ প্রকৃতি সম্পর্কের ক্ষেত্রে পরিবেশের প্রভাব তিনি বিস্তৃতভাবে বর্ণনা করেছেন। 4 নম্বর, হু ইজ দ্য অথর অফ দ্য পিপল অফ ইন্ডিয়া। হু ইজ দ্য অথর অফ পিপল অফ ইন্ডিয়া, এটার উত্তর হবে স্যার হারবার্ট রিসলে। তিনি এই বইটা লিখেছিলেন রেসিয়াল অ্যানথ্রোপোলজি সম্পর্কে। ঠিক আছে, ভারতে যে রেসিয়াল এবং এথনোগ্রাফিক ক্লাসিফিকেশন আছে ইন্ডিয়ান কমিউনিটিজের, সেটা তিনি করেছেন। তার বইয়ের উদ্দেশ্য ছিল কি, এ রেসিয়াল অ্যান্ড এথনোগ্রাফিক ক্লাসিফিকেশন অফ ইন্ডিয়ান কমিউনিটিজ। ঠিক আছে, বোঝা গেছে? রেসিয়াল অ্যানথ্রোপোলজি তার বইয়ের মূল কনসেপ্ট ছিল। বেশ। 5 নম্বর বলেছে হোয়াট ইজ ভিটিকালচার। এখানে ভিটিকালচার কার সঙ্গে জড়িত? ভিটিকালচার অর্থাৎ একটা বাজার বাগান কৃষির সঙ্গে জড়িত। এটা হবে প্রোডাকশন অফ গ্রেপস, অর্থাৎ আঙুর চাষের সঙ্গে জড়িত। যদি বলতো ওলেরি কালচার তখন হতো শাকসবজি। যদি বলতো পোমাম কালচার তাহলে হতো ফল চাষ। ঠিক আছে, আর যদি বলতো ফ্লোরিকালচার তখন সেটা হতো ফুলের চাষ। এখানে ভিটিকালচার আঙুরের সঙ্গে জড়িত। 6 নম্বর, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ ট্রু। ঠিক আছে, এটা এসিজেড সম্পর্কে জড়িত, এসিজেড সম্পর্কে আছে।
এই এসইজেড হলো স্পেশাল ইকোনমিক জোন, যেখানে এমন একটা অর্থনৈতিক মডেল তৈরি করা হয় যাতে বিদেশি ইনভেস্টমেন্ট আকর্ষিত করা যায়, অর্থাৎ বিদেশি মানুষ যারা ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক তারা যাতে এখানে আরো বেশি বেশি করে ইনভেস্টমেন্ট করে, তাই এটার নাম হয়েছে স্পেশাল ইকোনমিক জোন। এটা কি? এটার উত্তর হবে এ। স্পেশাল ইকোনমিক জোন ইজ এ জিওগ্রাফিক্যাল রিজন অ্যান্ড হ্যাজ ইকোনমিক লজ। ঠিক আছে, স্পেশাল ইকোনমিক জোন যেখানে একটা ভৌগোলিক এলাকা যেখানে স্পেশাল ইকোনমিক লজ আছে। বাদ বাকি অপশনগুলো তোমরা নিজেরাই পড়তে পারবে আর সেগুলো ভুল। 7 নম্বর, হু রোট দ্য কসমস? কসমস যে বইটা লিখেছেন তিনি হলেন আলেকজান্ডার ভন হামবোল্ট। তার এই বইয়ের যে মূল বিষয়বস্তু ছিল, তিনি কি কি বলেছেন এই বই সম্পর্কে? এই আলেকজান্ডার ভন হামবোল্ট কসমোগ্রাফিও লিখেছেন। তিনি কসমোগ্রাফিতে কি কি উল্লেখ করেছেন? কসমোগ্রাফিকে তিনি দুটো ভাগে ভাগ করেছেন। এই আলেকজান্ডার ভন হামবোল্ট উত্তর হবে, তিনি কসমোগ্রাফিও লিখেছেন। কসমোগ্রাফি, এই কসমোগ্রাফিকে তিনি দুটো ভাগে ভাগ করেছেন, একটা হলো উরানোগ্রাফি আর একটা হলো জিওগ্রাফি। উরানোগ্রাফিতে তিনি জ্যোতির্বিদ্যা বা অ্যাস্ট্রোনমি সম্পর্কে আলোচনা করেছেন, আর জিওগ্রাফিতে তিনি পৃথিবী সম্পর্কে আলোচনা করেছেন। পরবর্তীকালে তিনি সমগ্র জীবনের প্রত্যক্ষ পর্যবেক্ষণ যা উপলব্ধি করেছেন, ঠিক আছে, সমস্ত কিছুকে একত্রিত করে কসমস যে বইটা সেটা তিনি লিখেছিলেন। ঠিক আছে, সারা জীবনে যে প্রত্যক্ষ অভিজ্ঞতা সঞ্চার করেছে সমীক্ষা করে, সেইগুলো তিনি এই বইতে উল্লেখ করেছেন। তিনি প্রায় সারা জীবনে 40,000 মাইল ভ্রমণ করেছিলেন। ঠিক আছে, যিনি প্রথম ভৌগোলিক পাহাড় পর্বত নদী ইত্যাদি এলাকায় ভ্রমণের মাধ্যমে প্রত্যক্ষ অভিজ্ঞতা ও অনুভূতির দ্বারা জ্ঞান আহরণের পদ্ধতি প্রচলন তিনি করেছিলেন। ঠিক আছে, তার যে ভাবনা চিন্তা ছিল সবটুকুই ছিল আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি, ভূগোল একটা কনসেপ্ট আছে আরোহী এবং অবরোহী। আরোহী বলতে বোঝায় যে তুমি কোনো কিছু আগে ফিল্ডে গিয়ে অবজারভেশন করবে, তারপরে একটা জেনারেলাইজেশন করবে, একটা সিদ্ধান্তে পৌঁছাবে। আর অবরোহী পদ্ধতি বলতে কি বোঝায়? হলো তুমি আগে বইতে পড়বে তারপরে ফিল্ডে গিয়ে অবজারভেশন করলে, সেটা হলো অবরোহী। ঠিক আছে, অর্থাৎ একটা হলো ইন্ডাকটিভ ভার্সেস ডিডাকটিভ। ঠিক আছে, ইন্ডাকটিভে প্রথমে ফিল্ড অবজারভেশন তারপরে থিওরি, আর ডিডাকটিভে প্রথমে থিওরি তারপরে ফিল্ড অবজারভেশন। ঠিক আছে, ইন্ডাকটিভ মানে আরোহী আর ডিডাকটিভ মানে অবরোহী। ঠিক আছে, অর্থাৎ দার্জিলিং এ প্রচুর পরিমাণে ধস নামে বৃষ্টি হলে, তুমি সেটা বইয়ে পড়লে তারপরে দার্জিলিং এ গিয়ে তুমি দেখলে। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে ডিডাকটিভ, আগে বইতে পড়লে তারপরে গিয়ে দেখলে। আর তুমি দার্জিলিং এ গেছো, ধস নামছে দেখলে, প্রচুর বৃষ্টি হচ্ছে সেই কারণে তুমি বুঝে এলে, এরপরে তুমি বাড়িতে এসে বইতে পড়লে বা তোমার নিজের মতো করে একটা সিদ্ধান্ত জানালে, সেটাকে বলা হবে ইন্ডাকটিভ। ইন্ডাকটিভে আগে ফিল্ড অবজারভেশন তারপরে থিওরি, আর ডিডাকটিভে প্রথমে থিওরি তারপরে ফিল্ড অবজারভেশন। তিনি এই হামবোল্ড ইন্ডাকটিভ বা আরোহী পদ্ধতিতে জ্ঞান আহরণের কথা বলেছেন। সারা জীবনে তিনি অনেকটা জায়গা ভ্রমণ করেছেন, তারপরে তিনি এই সিদ্ধান্ত এসেছিলেন। 8 নম্বর প্রশ্ন, দ্য টার্ম ইকোসিস্টেম ওয়াজ কয়েন্ড বাই, এটা অনেকবার প্রশ্নে এসছে তাই তোমরা অবশ্যই জানো, টার্নসলে। ইকোসিস্টেম শব্দটা কয়েন করেছিল টার্নসলে। 9 নম্বর, হু ওয়ান অফ দ্য ফলোইং প্রেজেন্টেড দ্য থিওরি অফ লোকেশন অফ ইন্ডাস্ট্রিজ? একটা ইন্ডাস্ট্রির লোকেশন নিয়ে কারা কারা থিওরি দিয়েছিলেন? ঠিক আছে, এইখানে ভন তুনেন ভূমি ব্যবহার সম্পর্কে বলেছিলেন। ক্রিস্টেলার একটা আরবান শহুরে অঞ্চলের বসতির গঠন সম্পর্কে বলেছেন। এখানে আলফ্রেড ওয়েবার সব থেকে ভালো উত্তর হবে, তিনি লিস্ট
কস্ট থিওরি দিয়েছেন। আলফ্রেড ওয়েবার কি তত্ত্ব দিয়েছেন? লিস্ট কস্ট থিওরি। এই লিস্ট কস্ট থিওরি দিতে গিয়ে তিনি বলেছেন যে যেখানে ট্রান্সপোর্ট কস্ট অর্থাৎ পরিবহন খরচ সব থেকে কম সেখানেই শিল্প গড়ে উঠবে। ঠিক আছে, যেখানে পরিবহন খরচ কম সেখানেই শিল্প গড়ে উঠবে। তিনি আরো অনেক কথা বলেছেন, সেগুলো আমি পরে ক্লাসে আলোচনা করব। আইসোটিম, আইসোটিম শব্দ দিয়েছেন। আইসোটিম, আইসোটিম, আইসোডোপেন। ঠিক আছে, আইসোডোপেন। আইসোটিম বলতে বোঝায় যে কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের মোট কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের পৃথক পৃথক যে পরিবহন ব্যয় যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলা হয় আইসোটিম। আর কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের বাজারে বিক্রির জন্য মোট পরিবহন ব্যয় বা সমপরিবহন ব্যয় রেখাকে বলা হয় আইসোডোপেন। আইসোটিমে কি হবে? কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের পরিবহন ব্যয় আলাদা আলাদা করে দেখানো হয়। আর আইসোডোপেনে কি হবে? কাঁচামাল এবং উৎপাদিত পণ্যের মোট পরিবহন ব্যয়কে দেখানো হয়। ঠিক আছে, আলাদা আলাদা করে দেখানো হয় না। আলফ্রেড ওয়েবার তিনি বলেছেন। আলফ্রেড ওয়েবার তিনি মেটেরিয়াল ইন্ডেক্সের কথাও বলেছেন। মেটেরিয়াল ইন্ডেক্স, মেটেরিয়াল ইন্ডেক্স মানে কি? মেটেরিয়াল ইন্ডেক্স হলো ওয়েট অফ র মেটেরিয়াল অর্থাৎ কাঁচামালের ওজন, কাঁচামালের ওজন আর উৎপাদিত পণ্যের ওজন। ঠিক আছে, কাঁচামালের ওজন ধরে নাও কার্পাস 100 কেজি কাঁচামালের ওজন আর উৎপাদিত পণ্য 100ই হলো। কার্পাস যেহেতু বিশুদ্ধ কাঁচামাল তাই এখানে পণ্য সূচক বা মেটেরিয়াল ইন্ডেক্স, মেটেরিয়াল ইন্ডেক্স মানে বাংলা হলো পণ্য সূচক। পণ্য সূচক কত হলো? 1। যেহেতু 1 হলো কাঁচামালের ওজন আর উৎপাদিত পণ্যের ওজন সমান রইলো, তাই শিল্প এই ক্ষেত্রে সব জায়গায় গড়ে উঠবে। আবার আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিতে কাঁচামালের ওজন 100 কেজি হলেও উৎপাদিত পণ্যের ওজন হয় কমে যায় প্রায় 50 কেজি। 50 কেজি হয়ে গেল, কাঁচামালের ওজন 100 কেজি আর উৎপাদিত পণ্যের ওজন 50 কেজি হলো। তাহলে কি হবে? এখানে 2 হবে অর্থাৎ 1-এর বেশি। তাই শিল্প এখানে কোথায় গড়ে উঠবে? শিল্প পরিবহন খরচ কমানোর জন্য কাঁচামালের কাছে গড়ে উঠবে, কাঁচামালের কাছে গড়ে উঠবে। পরিবহন খরচ কম লাগবে, শিল্প কাঁচামালের কাছে গড়ে উঠবে। কিন্তু কার্পাসের ক্ষেত্রে যেহেতু পণ্যের ওজন আর উৎপাদিত পণ্যের ওজন সমান রইল, তাই যে কোনো জায়গায় শিল্প গড়ে উঠুক না কেন কাঁচামালের এবং উৎপাদিত পণ্যের পরিবহনের ওজন তো সমান রইল, তাই যে কোনো জায়গায় শিল্প গড়ে উঠবে, লাভজনক যে কোনো জায়গায় গড়ে উঠলেই হবে। কিন্তু যখন আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিতে হবে, এটা হলো কটন অর্থাৎ কটন ইন্ডাস্ট্রি, আর এটা হলো আয়রন অ্যান্ড স্টিল, তিনি এটা বলেছেন। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যাসিড শিল্প, অ্যাসিড শিল্পে কাঁচামালের ওজন 2 কেজি, কাঁচামালের ওজন 100 কেজি ধরে নাও, কিন্তু উৎপাদিত পণ্য হলো 1000 কেজি বা 1000 লিটার। তখন কি হলো? তখন দেখা গেল যে কাঁচামালের ওজন যা আছে উৎপাদিত পণ্যের ওজন কি হয়ে গেল? বেড়ে গেল। সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আমরা দেখব কি যে যেখানে অ্যাসিড বিক্রি করতে হবে বাজারে, সেখানে শিল্প গড়ে উঠলেই লাভজনক হবে অর্থাৎ বাজারের কাছে গড়ে উঠবে। যখন 1-এর কম হয় তখন শিল্প বাজারের কাছে, যখন 1 হয় যে কোনো জায়গায়, আর যখন 1-এর বেশি হয় শিল্প কাঁচামালের কাছে গড়ে উঠবে। তিনি এই মেটেরিয়াল ইন্ডেক্সকে পণ্য সূচকও বলেছেন। আইসোটিম মানে কি? কাঁচামালের ওজন, কাঁচামালের পরিবহন ব্যয় এবং উৎপাদিত পণ্যের যে পরিবহন ব্যয়ে যখন পৃথক পৃথক রেখা টানা হবে তখন সেটাকে বলা হয় কি? আইসোটিম। অর্থাৎ কাঁচামালের সমপরিবহন ব্যয় রেখা এবং উৎপাদিত পণ্যের সমপরিবহন ব্যয় রেখাকে আইসোটিম বলে। আর আইসোডোপেন কি? কাঁচামাল প্লাস উৎপাদিত পণ্যের মোট যে পরিবহন ব্যয়, মোট সমপরিবহন ব্যয়, তখন সেটাকে কি বলা হবে? আইসোডোপেন। ঠিক আছে, এই কথা তিনি বলেছেন। আর তিনি আবার এটাও বলেছেন যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে লেবার কস্ট অর্থাৎ শিল্প বা শ্রমিকের
যে মজুরি সেটা কিছু কিছু ক্ষেত্রে যখন প্রভাব বেশি করবে কোনো শিল্পের ক্ষেত্রে, কোনো একটা শিল্প গড়ে তোলার ক্ষেত্রে, তখন একটা প্রপার লোকেশনে গড়ে ওঠার থেকে যেখানে শ্রমিকের মজুরি কম সেইখানে গড়ে উঠলে যদি ভালো প্রফিটেবল হয় সেখানেও শিল্প গড়ে উঠতে পারে। অর্থাৎ তিনি মজুরি সূচকও দিয়েছেন, ঠিক আছে, লেবার কস্ট। বোঝা গেছে এই কথা তিনি বলেছেন আলফ্রেড ওয়েবার। আর আরেকজন আছে, আরেকজন শিল্প গড়ে তোলার জন্য তত্ত্ব দিয়েছেন, সেটা হলো লস। ঠিক আছে, লস। তিনি কি বলেছেন? প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি। প্রফিট ম্যাক্সিমাইজেশন থিওরি। তিনি হলেন অগাস্ট লস। ঠিক আছে, বেশ। এরপরে আমরা 11 নম্বর প্রশ্ন দেখব। কি বলছে? জিওগ্রাফি ইজ এ কোরোলজিক্যাল সায়েন্স। জিওগ্রাফি ইজ এ কোরোলজিক্যাল সায়েন্স ইজ এ স্টেটমেন্ট মেড বাই। কে বলেছে যে ভূগোল হলো একটা কোরোলজি বিজ্ঞান? এখানে মনে রাখবে জিওগ্রাফি ইজ এ কোরোলজিক্যাল সায়েন্স, এই কথাটা বলেছেন আলফ্রেড হেটনার। উত্তর হবে আলফ্রেড হেটনার। ঠিক আছে, তিনি বলেছেন যে ভূগোলের মূল উদ্দেশ্য হওয়া উচিত যে স্থানিক যে ডিস্ট্রিবিউশন আছে পৃথিবীতে, স্থানিক ডিস্ট্রিবিউশন মানে কি? কোন একটা ছোট ছোট অঞ্চলে যে ইউনিক বৈশিষ্ট্যগুলো আছে সেগুলোকে ফোকাস করা, যেটা কোরোলজির সঙ্গে মিলছে। অর্থাৎ কোরোলজি মানে বলতে বোঝায় যে যে কোনো একটা পার্টিকুলার কোনো একটা এরিয়ার যে কি আছে, যে ডিফারেন্ট আদার্স যে এরিয়া আছে সেখান থেকে ডিফারেন্ট, সেইটাকে বলা হয় কি? কোরোলজি। ঠিক আছে, অর্থাৎ অঞ্চল। কোরোলজি অঞ্চলের সঙ্গে জড়িত। ঠিক আছে, কোন একটা অঞ্চল, অঞ্চল বলতে কি বোঝায়? একটা হোমোজেনিয়াস ক্যারেক্টারিস্টিক্স আছে, অর্থাৎ সমধর্মী বৈশিষ্ট্য আছে কোন একটা এলাকার। ঠিক আছে, সমধর্মী এলাকা আছে, সমধর্মী বৈশিষ্ট্য আছে কোন একটা এলাকার। যেমন আমরা বলতে পারি যে পূর্ব বর্ধমানকে আমরা চিনি ধান উৎপাদনের দিক থেকে, পাঞ্জাবকে চিনি আমরা গম উৎপাদনের দিক থেকে। তাই এই যে এলাকাগুলোর একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলোকে ফোকাস করা জরুরি, হেটনার বলেছেন। ঠিক আছে, কোরোলজি যদি সংজ্ঞা বলি, দ্য স্টাডি অফ দ্য স্পেশাল ডিস্ট্রিবিউশন অফ ফেনোমেনা অর দ্য স্টাডি অফ প্লেসেস অ্যান্ড অরিজিন। ঠিক আছে, অর্থাৎ কোরোলজির মধ্যে কোরা মানে প্লেস অর স্পেস, বা লজি মানে স্টাডি। অর্থাৎ কোরোলজি যদি সম্পূর্ণ ভাঙা হয় তাহলে কি করা হবে, কি বলা হবে? স্টাডি অফ স্পেস অর এরিয়া। স্টাডি অফ স্পেস অর এরিয়া, এটা বলা হয়। ঠিক আছে, এরপরে লিস্ট দিয়েছে, জিওগ্রাফার্সদের নাম দিয়েছে, আর কোন দেশের জিওগ্রাফার তারা, তাদের চিহ্নিত করতে হবে। এখানে প্রথমে দিয়েছে ডেমানগিয়ন, তিনি ছিলেন ফ্রেঞ্চ স্কুল অফ জিওগ্রাফি। তারপরে বি র্যাটজেল ছিলেন জার্মান স্কুল অফ জিওগ্রাফি। র্যাটজেল লেভেনস্ট্রম এবং অ্যানথ্রোপোজিওগ্রাফি বইটা লিখেছেন। এইচ জে ম্যাকিন্টার, তিনি ছিলেন ব্রিটিশ স্কুল অফ জিওগ্রাফি, তিনি হার্টল্যান্ড থিওরি দিয়েছেন। আর ইসাহ বাউম্যান, তিনি ছিলেন আমেরিকান স্কুল অফ জিওগ্রাফি। ঠিক আছে, এই যে এরা স্পেশাল কি কি দিয়েছেন আমরা পরে ক্লাসে আলোচনা করব। 13, হুইচ অফ দ্য ফলোইং ইজ হার্বিভোরাস কম্পোনেন্ট। অর্থাৎ কে ঘাস অর্থাৎ তৃণভোজী, ঘাস খেয়ে তৃণভোজী বা ঘাস খেয়ে বেঁচে থাকে বা তৃণভোজী প্রাণী কোনটা এর মধ্যে? এখানে হবে ডিয়ার। ঠিক আছে, 14, হোয়াট ইজ দ্য সলিউশন অফ এনার্জি ক্রাইসিস ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে যে এনার্জি ক্রাইসিস আসছে তার সমস্যা কি করে করা যাবে? এখানে তিনটে অপশনই হবে না। এনার্জি রেশনিং মানে বোঝায় যে কম ব্যবহার করা, এনার্জি কম ব্যবহার করা, পেট্রোলিয়াম ইউজ করা, কোল ব্যবহার করা, এটা তো হবে না। এনার্জি রেশনিং মানে বোঝায় যে এনার্জি আমরা ইউজ করি সেটা কমানো, অবশ্যই সম্ভব নয়। তাই এখানে উত্তর কোনটা হবে?
উত্তর হবে অল্টারনেটিভ এনার্জির কথা আমাদের ভাবতে হবে। 15, দ্য কনসেপ্ট অফ প্রাইমেট সিটি ওয়াজ প্রোফাউন্ড বাই, অর্থাৎ প্রাইমেট সিটি যে শব্দটা সেটা কে দিয়েছেন? উত্তর হবে জেফারসন। উত্তর হবে জেফারসন প্রাইমেট সিটি শব্দটা দিয়েছেন। এই প্রাইমেট সিটি বলতে কি বোঝায়? কোন একটা দেশের সব থেকে বড় সিটি যেটা, সেটা কি হবে পলিটিক্যাল, ইকোনমিক এবং কালচার, অর্থাৎ রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক দিক থেকে সেন্টারে থাকবে, হাইলি আরবানাইজ অর্থাৎ সব থেকে শহুরে এলাকাকে বলা হয় প্রাইমেট সিটি। ঠিক আছে, এই প্রাইমেট সিটি যদি তৈরি হয়, অন্যান্য যে জায়গাগুলো আছে দেশে তার সঙ্গে একটা ইমব্যালেন্সও তৈরি করবে। আমরা প্রাইমেট সিটির যদি উদাহরণ দিই, থাইল্যান্ডের ব্যাংকক হতে পারে, ইউনাইটেড কিংডমের লন্ডন হতে পারে, ফ্রান্সের প্যারিস হতে পারে, আর্জেন্টিনার বুয়েনোস আইরিস হতে পারে। ঠিক আছে, ইন্ডিয়া ডাজ নট হ্যাভ এ প্রাইমেট সিটি, ইন্ডিয়ার কিন্তু কোনো রকম প্রাইমেট সিটি নেই। অ্যাজ লাইক মুম্বাই, দিল্লি অ্যান্ড ব্যাঙ্গালোর আর মোর ব্যালেন্সড ইন সাইজ, অর্থাৎ মনে রাখবে যে প্রাইমেট সিটি হলো অনেকটা বড় মূল সাংস্কৃতিক কেন্দ্র, সেকেন্ড লার্জেস্ট যে সিটি আছে তার থেকে অনেকটা দুগুণা বড় এলাকাকে বলা হয় কি প্রাইমেট সিটি। ঠিক আছে, এখানে সমস্যা কি কি হতে পারে? প্রাইমেট সিটিতে ওভার ক্রাউডিং, প্রচুর জনবসতি থাকতে পারে, পলিউশন থাকতে পারে, ট্রাফিক কনজেশন অর্থাৎ ট্রাফিক নিয়ে সমস্যা হতে পারে, রুরাল আরবান ইনইকুয়ালিটি অর্থাৎ শহুরে এবং গ্রামীণের মধ্যে একটা বৈষম্য তৈরি হবে। ঠিক আছে, এইগুলো হবে প্রাইমেট সিটি সম্পর্কে হলো। 16, দ্য হাইয়েস্ট রেনফল ইন ইন্ডিয়া অকার্স, ভারতের কোথায় সব থেকে বেশি বৃষ্টি হয়? এখানে ওয়েস্টার্ন ঘাট, হিমালয় রিজন, মেঘালয় হবে, মধ্যপ্রদেশ, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ, বিদর্ভ। এখানে একটাই উত্তর হবে ওয়েস্টার্ন ঘাটস। ওয়েস্টার্ন ঘাটের অপর নাম সাহাদ্রি, সেই সাহাদ্রিতেই সব থেকে বেশি বৃষ্টি হয়। মেঘালয়তে আছে আমাদের মৌসিনরাম, সেখানে পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত হয়। হিমালয়ান রিজনেও বৃষ্টি হয়। বেশ। 17, দ্য কনসেপ্ট অফ এরিয়াল ডিফারেন্সিয়েশন ইজ অলসো কল্ড, এরিয়াল ডিফারেন্সিয়েশন মানে বলতে বোঝায় আঞ্চলিক পৃথকীকরণ। আঞ্চলিক পৃথকীকরণ কার সঙ্গে জড়িত? এইখানে আঞ্চলিক পৃথকীকরণ সব থেকে বেশি করে যাবে রিজনালিজমের সঙ্গে, অর্থাৎ কোন একটা জায়গাকে যে পদ্ধতির মাধ্যমে একটা সমধর্মী এলাকা, সমবৈশিষ্ট্যযুক্ত এলাকা, যে বৈশিষ্ট্য দ্বারা পার্শ্ববর্তী এলাকা থেকে পৃথক হচ্ছে তাকেই বলা হচ্ছে কি অঞ্চল। আর যে বৈশিষ্ট্য দ্বারা পৃথক করা হচ্ছে অর্থাৎ যে পদ্ধতি দ্বারা পৃথক করা হচ্ছে তখন সেটাকে বলা হয় কি রিজনালাইজেশন। আর রিজনালাইজেশনের সঙ্গেই এই এরিয়াল ডিফারেন্সিয়েশন আসবে, আর এটার উত্তর হবে রিজনালিজম। ঠিক আছে, সিস্টেমেটিক জিওগ্রাফি বলতে বোঝায় যে সারা পৃথিবীর জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, মানুষের বৈশিষ্ট্য যদি আলোচনা করা হয় প্রণালীবদ্ধভাবে তখন সেটাকে বলা হয় সিস্টেমেটিক জিওগ্রাফি। আর আঞ্চলিক ভূগোলে কি করা হয়? আঞ্চলিক ভূগোলে করা হয় বা কোরোলজিতে বলা হয় কি, কোরোলজিতে বলা হয় কোন একটা স্পেস বা কোন একটা এরিয়া নিয়ে আলোচনা। ঠিক আছে, আর এরিয়াল ডিফারেন্সিয়েশন মানে কি আঞ্চলিকীকরণ, অর্থাৎ যে পদ্ধতির দ্বারা কোন একটা সমধর্মী এলাকাকে তার পার্শ্ববর্তী এলাকা থেকে পৃথক করা হচ্ছে তখন তাকে বলা হয় কি এরিয়াল ডিফারেন্সিয়েশন বা রিজনালাইজেশন। আর কোরোলজি মানে বলতে বোঝায় যে একটু আগে আমরা পড়লাম হয়ে গেল। আর এক্সেপশনালিজম মানে বোঝায় যে অঞ্চল নিয়ে যে স্টাডি করা হচ্ছে সেটাকেই দ্য নেচার অফ জিওগ্রাফি বইতে স্কিফার কি বলেছে? এক্সেপশনালিজম বলেছে। ঠিক আছে, স্কিফার মনে রাখবে, স্কিফার আঞ্চলিক দৃষ্টিভঙ্গি অর্থাৎ হাডসন ও অন্যান্যদের যে চিন্তা ভাবনা ছিল সেইটাকে তিনি এক্সেপশনালিজম বলেছেন। হাডসন তিনি আঞ্চলিক ভূগোলের সম্পর্কে ভীষণ রকম ভাবে নিজেকে শীর্ষ স্তরে নিয়ে যায়। ঠিক আছে, সরি আমি যে স্কিফারের বইটার নাম বললাম সেটা ভুল বলেছি, সেটা নেচার অফ জিওগ্রাফি বইটা ছিল হাডসনের বই। ঠিক আছে, এই রিচার্ড হাডসন এই নেচার অফ জিওগ্রাফি বইতেই আঞ্চলিক দৃষ্টিভঙ্গির বুনিয়াদ দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছিল। নেচার অফ জিওগ্রাফি হাডসন বইটা ছিল।
আর এই নেচার অফ জিওগ্রাফিতে হাডসন যে আঞ্চলিক দৃষ্টিভঙ্গিকে সামনের দিকে নিয়ে যাচ্ছিল, এগিয়ে নিয়ে যাচ্ছিল, সেটাকেই স্কিফার কি বলেছে? স্কিফার বলেছে এক্সেপশনালিজম। ঠিক আছে, স্কিফার কি ছিলেন? স্পিকার ছিলেন প্রণালীবদ্ধ গবেষণা এবং বৈজ্ঞানিক পথে ভূগোলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। ঠিক আছে, আর স্কিফারের যে গবেষণাপত্র ছিল সেটাকে আমরা রাশিমাত্রিক বিপ্লব অর্থাৎ কোয়ান্টিটেটিভ রেভলিউশন হিসাবে বলতে পারি। ঠিক আছে, অর্থাৎ গণ্য করা হয়। তাহলে এক্সেপশনালিজম কে বলেছে? স্কিফার। কার কাজকে বলেছে? হাডসনের কাজকে বলেছে। হাডসন চেয়েছিল যে আঞ্চলিক ভূগোলকে প্রতিষ্ঠা করতে, আর সেটাকে এক্সেপশনালিজম বলেছে। আর কে বলেছে? স্কিফার। আর স্কিফারের যে ভাবনা চিন্তা সেটা ছিল কি? রাশিমাত্রিক অর্থাৎ কোয়ান্টিটেটিভ, যেখানে সিস্টেমেটিক প্রণালীবদ্ধ এবং সায়েন্টিফিক সেগুলোকে বেশি করে জোর দেওয়া হয়েছে। সিস্টেমেটিক বলতে বোঝায় যে সারা পৃথিবীর জলবায়ুকে দেখা, সারা পৃথিবীর স্বাভাবিক উদ্ভিদকে দেখা, এটা হলো সিস্টেমেটিক। আর যখন পৃথিবীর কোনো একটা অঞ্চলের, ধরে নাও ভারতের জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ দেখা, সেটাকে বলা হয় কি? রিজনালাইজেশন বা রিজনাল স্টাডি বা আঞ্চলিক ভূগোল। ঠিক আছে, বেশ। 18, হুইচ অফ দ্য ফলোইং ফরেস্ট ইজ কল্ড লাংস অফ দ্য আর্থ? পৃথিবীর ফুসফুস কাকে বলা হয়? এখানে হবে ট্রপিক্যাল রেন ফরেস্ট। ট্রপিক্যাল রেন ফরেস্ট অর্থাৎ স্পেশালি অ্যামাজন। অ্যামাজন ফরেস্ট পৃথিবীর 20% অক্সিজেনের সাপ্লাই দেয়, তাই অ্যামাজন ফরেস্ট পৃথিবীর ফুসফুস বলা হয়, আর এটাকে সেলভাও বলা হয়। বর্তমানে অ্যামাজন ফরেস্ট আঞ্চলিক যে জনগণ আছে তার দ্বারা অনেকটা ডিস্ট্রয় হচ্ছে, চাষের জমি বাড়ানো হচ্ছে সেই কারণে। কন্টিনেন্টাল ড্রিফট থিওরি ওয়াজ প্রোফাউন্ড বাই, উত্তর হবে কন্টিনেন্টাল ড্রিফট থিওরি কে দিয়েছিলেন? এখানে উত্তর হবে, আমরা জানি যে ওয়েগনার। ওয়েগনার কি ছিলেন? একজন আবহাওয়াবিদ ছিলেন। ঠিক আছে, ওয়েগনার একজন আবহাওয়াবিদ ছিলেন। বিভিন্ন ধরনের জলবায়ু সংক্রান্ত গবেষণা করতে করতে তিনি এই বিভিন্ন প্রমাণ পান, সেখান থেকে কন্টিনেন্টাল বা মহাসঞ্চর মতবাদের সপক্ষে কিছু যুক্তি দেন। ঠিক আছে, তিনি একজন জার্মান আবহবিদ ছিলেন, জার্মান আবহবিদ ছিলেন। আর বাদবাকি যে শব্দগুলো দিয়েছে ডেলি, ইনি পর্বত সৃষ্টির ব্যাখ্যা করেছেন। ঠিক আছে, আর হোমস, আর্থার হোমস কি করেছেন? আর্থার হোমস দিয়েছেন যে কনভেকশনাল কারেন্ট অর্থাৎ পরিচলন স্রোত সম্পর্কে, অর্থাৎ আমাদের ম্যান্টেলে যে পরিচলন স্রোত চলে, যার জন্য পাতগুলো নড়াচড়া করে, সেই তত্ত্ব দিয়েছেন। অর্থাৎ তার তত্ত্বটার নাম ছিল কি? ম্যান্টেল কনভেকশন থিওরি। তার তত্ত্বটার নাম ছিল ম্যান্টেল অর্থাৎ গুরুমণ্ডলে কনভেকশন মানে পরিচলন স্রোত থিওরি অর্থাৎ তত্ত্ব দিয়েছিলেন। এরপরে 20 নম্বর ওশেনোগ্রাফি থেকে প্রশ্ন দিয়েছে, সমুদ্রবিদ্যা থেকে। এখানে নেরিটিক ম্যাটার অর্থাৎ নেরিটিক বলতে আমরা কি বুঝি? নেরিটিক বলতে আমরা বুঝি যে সমুদ্রের উচ্চ জোয়ার থেকে, সমুদ্রের, শুনবে ভালো করে, নেরিটিক হলো সমুদ্রের উচ্চ জোয়ার থেকে, নেরিটিক হলো সমুদ্রের, ধরে নাও এটা মহীসোপান যাচ্ছে। এবার সমুদ্রের উচ্চ জোয়ার অর্থাৎ এতখানি জল সব থেকে যখন জোয়ার আসে তখন আসে, আর এতখানি হলো নিম্ন জোয়ার। এই নিম্ন জোয়ার থেকে মহীঢাল পর্যন্ত অংশকে বলা হয় নেরিটিক। নিম্ন জোয়ার থেকে মহীঢাল পর্যন্ত অংশকে বলা হয় নেরিটিক। আর অর্থাৎ এইখান থেকে এতখানি হলো নেরিটিক, আর এইখান থেকে এতখানি হলো লিটোরাল জোন বা তটদেশীয় অঞ্চল। আর সমুদ্রের বাকি যে অংশ একবারে এই অংশ থেকে এতখানি, এটাকে বলা হয় কি? টোটালটাকে বলা হয়, তাহলে এটা হলো নেরিটিক। আমি একবার লিখে দিই, ভালো হবে। এটা হলো নেরিটিক, এটা হলো লিটোরাল,
জোন। আর টোটালটা এখান থেকে মহিডাল থেকে টোটালটাকে বলা হয় পিলাজিক। ঠিক আছে, এইখানে কি কি ধরনের অবক্ষেপ জমা হয় সেটা নিয়ে তোমাদের এখানে প্রশ্ন এসছে। ঠিক আছে, এই টোটালটা, আর এখানে মনে রাখবে এই যে এখান থেকে মৃদু ঢালু অঞ্চলটাকে বলা হয় মহীসোপান। মৃদু ঢালু অংশটাকে কি বলা হয়? মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফ, বা ইংরেজিতে কি বলা হয়? কন্টিনেন্টাল শেলফ। কন্টিনেন্টাল শেলফ পর্বতের কাছে সংকীর্ণ হয় আর সমভূমির কাছে বিস্তীর্ণ হয়। আর এই যে ঢাল হঠাৎ করে যে বেড়ে গেল, এই অংশটাকে বলা হয় মহীঢাল বা কন্টিনেন্টাল স্লোপ। এটার ইংরেজি কি? কন্টিনেন্টাল স্লোপ। মনে রাখবে যে কন্টিনেন্টাল শেলফ পর্বতের কাছে সংকীর্ণ হয় আর সমভূমিতে বিস্তীর্ণ হয়। বেশ, এখানে প্রশ্ন দিয়েছে যে নেরিটিক ম্যাটার কোনটা হবে? নেরিটিক ম্যাটার হবে একদম কোথায়? একদম মহীসোপানের কাছে। তাই উত্তর হবে, নেরিটিক ম্যাটারটা হবে এখানে এইটা। নেরিটিক ম্যাটার হবে ডেড স্কেলেটনস, অর্থাৎ এই পয়েন্টটা হবে এখানে। ডেড স্কেলেটনস অফ ম্যারিন অ্যানিম্যালস অ্যান্ড প্ল্যান্টস কে বলা হয় নেরিটিক ম্যাটার, সামুদ্রিক অবক্ষেপ। আর পিলাজিক কি হবে? পিলাজিক একবারে সমুদ্রের ওপেন সিটাকে বলা হচ্ছে, তাই এটা হবে টাইপ অফ অ্যালগি। আর টেরোপড উজ কোনটা হবে? টেরোপড উজ হবে, এটা হবে বি। আর টেরোপড উজ হবে শেলস অফ প্ল্যাঙ্কটনস। ঠিক আছে, অ্যান্ড মোলাসেস। আমি এখানে সিটা লিখে দিই, এটা হবে সি। আর ডায়াটমোজ কোনটা হবে? যে প্ল্যান্ট সেলস মেড অফ সিলিকা ইন মাইক্রোস্কোপিক ইন সাইজ। আমি ভালো করে এখানে দাগগুলো দিয়ে দিই, স্ক্রিনশট রেখে দিতে পারো। নেরিটিক ম্যাটার কি হবে? নেরিটিক ম্যাটার হবে এইখানে 3। পিলাজিক ম্যাটার কোনটা হবে? টাইপ অফ অ্যালগি। টেরোপড ওজ কোনটা হবে? শেলস অফ প্লাঙ্কটন। আর ডায়াটমোজ হবে ডেড স্কেলেটন অফ ম্যারিন অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস। ঠিক আছে, বেশ। এরপরে 21, কুচবাস রিজেন ইজ ফেমাস ফর। কুচবাস রিজেনটা কিসের জন্য ফেমাস? রাশিয়াতে আছে, এটা কয়লার জন্য ফেমাস। 22, rotational sleep hypothesis propounded by W.V. Lewis is associated with the formation of। কার সঙ্গে জড়িত রোটেশনাল স্লিপ হাইপোথিসিস? এটা W.V. লিউইস দিয়েছে, এটা হবে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে হাতলযুক্ত চেয়ারের ন্যায় ভূমিরূপ তৈরি হয় সিরাক, তার সঙ্গে এটা সম্পর্কিত। ঠিক আছে, পেডিমেন্ট মানে কি? পেডিমেন্ট হলো মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সমপ্রায় ভূমি। ঠিক আছে, পেডিমেন্ট হলো মরু ক্ষয়চক্রের শেষ পর্যায়ে সমপ্রায় ভূমিকে পেডিমেন্ট বলে। এই পেডিমেন্টের ওপরে শক্ত কঠিন শিলা যদি দাঁড়িয়ে থাকে তখন সেটাকে বলা হয় ইনসেল বার্জ। 23, হুইচ সিটি ইজ কল্ড দ্য ম্যানচেস্টার অফ ইন্ডিয়া? এটা আমাদের ভারতের আহমেদাবাদকে বলা হয় ম্যানচেস্টার অফ ইন্ডিয়া কটন টেক্সটাইল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য। 24, হু ইজ দ্য ফাদার অফ জিওগ্রাফি অ্যামং দেম? এখানে ফাদার অফ জিওগ্রাফি হবে এরাটোস্থেনিস, বিকজ এরাটোস্থেনিস ফার্স্ট জিওগ্রাফি টার্মটা দিয়েছিল। জিওগ্রাফি শব্দটা প্রথম এরাটোস্থেনিস দিয়েছিল। জিও মানে পৃথিবী, গ্রাফি মানে বর্ণনা, অর্থাৎ জিওগ্রাফি শব্দের যদি আক্ষরিক অর্থ দেখা হয় পৃথিবীর বর্ণনা করা। 25, হু রোড দ্য বুক মেট্রোলজিকা? মেট্রোলজিকা বইটা লিখেছেন এখানে অ্যারিস্টটল। এগুলো থটের, জিওগ্রাফিক্যাল থটের প্রশ্ন। ঠিক আছে, বেশ। 26, হিট ট্রান্সফার ইজ কল্ড। হিট ট্রান্সফার হওয়াটাকে কি বলা হয়? হিট ট্রান্সফার হওয়াটাকে বলা হয় কি? এখানে মনে রাখবে কন্ডাকশন। কন্ডাকশন মানে কি? কোন একটা বস্তুর সংস্পর্শে যখন থাকে আর একটা উষ্ণ বস্তু, তাহলে তাদের দুজনের মধ্যে হিট ট্রান্সফার হবে। একটা শীতল বস্তুর সঙ্গে উষ্ণ বস্তুর সংস্পর্শ থাকলে, অণুর সংস্পর্শে থাকা অবস্থায় হিট ট্রান্সফার হওয়াটাকে বলে কন্ডাকশন। কনভেকশন মানে কি? উঁচু স্তরের শীতল বাতাস নিচের দিকে নামে
আর ভূপৃষ্ঠ থেকে উষ্ণ বাতাস উপরের দিকে উঠছে, এইভাবে যে একটা কারেন্ট চলছে এটাকে বলা হয় কি কনভেকশন। আর হিট রেডিয়েশন মানে কি, দূর থেকে কোন একটা তাপ ছেড়ে দিচ্ছে, অর্থাৎ শীতকালে কোন একটা জায়গায় আগুন জ্বলছে, তুমি দূর থেকেই তাপ সেঁকে নিচ্ছ, এটাকে বলা হয় হিট রেডিয়েশন। ঠিক আছে, আমাদের রাত্রিবেলায় কি হয়, ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে, সমস্ত তাপ ছেড়ে দেয়, এটাও একটা হিট ট্রান্সফারের পদ্ধতি। তাই এখানে সবকটাই ঠিক হবে, তাই এটা ভুল, ইলেকট্রোম্যাগনেটিক ট্রান্সফার এটা হবে না, সবকটাই ঠিক হবে। ঠিক আছে, তাই এখানে যদি মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট দেখো, হিট রেডিয়েশন করতে পারো। মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট যদি অ্যান্সার দেখো, হিট রেডিয়েশন লিখতে পারো, কারণ কোনো মাধ্যম ছাড়াই কি হয়, তাপ চলে যায়, কিন্তু সবকটা একটা হিট ট্রান্সফারের পদ্ধতি। ঠিক আছে, কোশ্চেনটা অতটা ঠিকঠাক নয়। 27, টু স্টেটমেন্ট আর গিভেন, এখানে অ্যাসার্টেশন রিজন দিয়েছে, ভালো করে শুনবে, একটা কনসেপচুয়াল প্রশ্ন। ডিউরিং দ্য সামার মনসুন পিরিয়ড এ থার্মাল অ্যান্টিসাইক্লোন ইজ ফর্ম দ্য middle part of the troposphere at the 500 MB level over Tibetan Plateau. টাইবেটিয়ান প্লেটু ভারতের উত্তর দিকে আছে, যেখানে বলছে যে ওপরে যখন মৌসুমী বায়ু চলে তখন নাকি এই টাইবেটিয়ান প্লেটুর ওপরে, তিব্বত মালভূমির ওপরে একটা অ্যান্টিসাইক্লোন বা প্রতিপ ঘূর্ণবাত তৈরি হয়। ঠিক আছে, আর যার বায়ুর চাপ 500 মিলিবার। টাইবেটিয়ান প্লেটু অ্যাক্টস অ্যাজ এ হাই লেভেল হিট সোর্স। দেখো এখানে টাইবেটিয়ান প্লেটুর ওপরে একটা একটা এটা টাইবেটিয়ান প্লেটু, ঠিক আছে, এটা একটা টাইবেটিয়ান প্লেটু। এই টাইবেটিয়ান প্লেটু থেকে হিট ট্রান্সফার হয়ে, হিট রেডিয়েশন হয়ে উপরে উঠছে বলেই এখানে একটা হাই প্রেশার তৈরি করছে। ঠিক আছে, আর এখানে প্রচন্ড হিট হয়ে গেছে আমাদের মনসুনাল পিরিয়ড যখন চলে। এবার এই জায়গায় উপরে লো প্রেশার, কিন্তু নিচে কি তৈরি হয়েছে, নিচে একটা লো প্রেশার তৈরি হয়ে আছে। এই লো প্রেশারের আকর্ষণে কি হয়, একটা সার্কুলেশন চলে, অর্থাৎ ভূপৃষ্ঠের উপর দিয়ে সমুদ্রের দিকে একটা সার্কুলেশন আসে, যেটা ভারতীয় মহাসাগর দিয়ে তারপরে নেমে যায় নিচের দিকে। এই হিট ট্রান্সফারটা নিচে নেমে যায়, আবার তার পরবর্তীকালে মৌসুমী বায়ুকে আরো শক্তিশালী করে কি হয়, ভারতের দিকে প্রবেশ করে। এই যে প্রসেসটা, এটা কি করে, আমাদের যে মৌসুমী বায়ু তাকে আসতে সাহায্য করে। এখানে কি হবে, এটা উত্তর হবে বোথ এ অ্যান্ড আর আর ট্রু, অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ আর। এই যে কন্ডিশন তৈরি হচ্ছে, ভারতের মৌসুমী বায়ুকে আসতে হেল্প করছে টাইবেটিয়ান প্লেটুর ওপরে। ঠিক আছে, টাইবেটিয়ান প্লেটু এই যে এখানে আছে, ভারতের ম্যাপ আঁকি, একটা সাধারণভাবে ম্যাপ আঁকছি, হ্যাঁ, সাধারণভাবে একটা ম্যাপ আঁকি, একটা ম্যাপ স্কিমেটিক, ভারতের ম্যাপ তো নয়, একটা স্কিমেটিক আঁকছি যাতে তাড়াতাড়ি বোঝানো যায়। আর টাইবেটিয়ান প্লেটু কোথায় আছে, টাইবেটিয়ান প্লেটু আছে এটা একটা টাইবেটিয়ান প্লেটু। ঠিক আছে, এই প্লেটুতে কি হয়, এই প্লেটুতে আমাদের যখন মনসুন পিরিয়ড চলে তখন প্রচন্ড হট হয়ে যায়। ঠিক আছে, প্রচন্ড হট হয়ে যায়, তাই এখান থেকে গরম বায়ু উপরে উঠে যায়, এখানে হয়ে যায় হাই প্রেশার। এই হাই প্রেশার থাকার কারণে উপরে আর নিচে হয়ে যায় কি, নিচে হয়ে যায় এখানে লো প্রেশার, এখানে হয়ে যায় লো প্রেশার। ঠিক আছে, নিচে হয়ে যায় লো প্রেশার। এই লো প্রেশার হওয়ার কারণে আর হাই প্রেশার উপরে হওয়ার কারণে একটা অ্যান্টিসাইক্লোন তৈরি হয়। তাহলে এই হাই প্রেশারটা কি, একটা অ্যান্টিসাইক্লোন। আর এই অ্যান্টিসাইক্লোন থেকে বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে কোথায় আসে, ভারত মহাসাগরে এসে নিচে নামে, এখানে নিচে নেমে গেল। এবার এইখানে যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আছে, তাকে কি করে, এই বায়ুটা আরো সজোরে ধাক্কা মারে। ঠিক আছে, আরো সজোরে কি করে, ধাক্কা মারে, এইদিকে সজোরে ধাক্কা মেরে ভারতের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুকে আনতে সাহায্য করে। ঠিক আছে, তাই একটা সার্কুলেশন চলে, বোঝা গেছে। তাই মৌসুমী বায়ুকে আসতে সাহায্য করে টাইবেটিয়ান প্লেটু। মৌসুমী বায়ুর যে তত্ত্বগুলো আছে সেইগুলো যখন পড়াবো তখন দেখবে। বেশ।
তেহরি ড্যাম সিচুয়েটেড অন দ্য মিটিং প্লেস অফ, কোথায় তেহরি ড্যাম তৈরি করা হয়েছে মনে রাখবে, ভাগীরথী আর ভিলগঙ্গা যেখানে মিলছে সেখানে তেহরি ড্যাম কনস্ট্রাক্ট করা আছে। তেহরি ড্যাম কোথায় আছে? উত্তরাখণ্ডে আছে। ঠিক আছে, বেশ। এরপরে 29 বলছে এক্সামাইন দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যান্ড সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার ইউজিং দ্য কোড গিভেন বিলো। এখানে বলছে দ্য সাউদার্ন অসিলেশন ইজ ক্লোজলি লিঙ্ক টু উইথ দ্য ওয়াকার সার্কুলেশন। ওয়াকার সার্কুলেশনের সঙ্গে সাউদার্ন অসিলেশন গভীরভাবে সম্পর্কিত, এটা ঠিকই বলেছে। গিলবার্ট ওয়াকার ওয়াজ দ্য হেড অফ দ্য ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল সার্ভিস, এটাও ঠিক, এটাও ঠিক বলছে। দ্য পজিটিভ ইন্ডেক্স অফ সাউদার্ন অসিলেশন ইন্ডিকেটস উইক ট্রেড উইন্ডস, এইটা ভুল আছে। ঠিক আছে, যখন পজিটিভ ইন্ডেক্স হয় সাউদার্ন অসিলেশন তখন ট্রেড উইন্ড আরো শক্তিশালী হয়, আর পজিটিভ ইন্ডেক্স যখন হবে সাউদার্ন অসিলেশন তখন ট্রেড উইন্ড শক্তিশালী হবে আর ভারতে বৃষ্টিপাতটা ভালো হবে। ঠিক আছে, যখন পজিটিভ ইন্ডেক্স হয় তখন ট্রেড উইন্ডটা উইক থাকে না, ট্রেড উইন্ডটা কি থাকবে? স্ট্রং। ট্রেড উইন্ডটা ট্রেড ট্রেড উইন্ডস মানে আয়ন বায়ুটা স্ট্রং থাকবে, শক্তিশালী হবে। তখন কি হবে? তখন আমাদের বৃষ্টিপাত বেশি হবে ভারতে। সেই ফেজটাকে বলা হয় কি? লা নিনা। লা নিনা বলা হয় সেই ফেজটাকে। ঠিক আছে, লা নিনা বলা হয়। ভারতে এই সময় লা নিনার জন্য বন্যা হয়। পজিটিভ ইন্ডেক্স অফ সাউদার্ন অসিলেশন যখন হবে তখন ট্রেড উইন্ড শক্তিশালী হবে। পেরু উপকূল থেকে প্রচুর পরিমাণে উষ্ণ জল ভারত মহাসাগরে নিয়ে আসবে। ভারত মহাসাগর থেকে ওই উষ্ণ জল জলীয় বাষ্পপূর্ণ হওয়ায় ভারতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটাবে। ঠিক আছে, আর সেই ফেজটাকে বলা হয় লা নিনা ফেজ। আর যখন নেগেটিভ ফেজ চলবে তখন কি হবে? ট্রেড উইন্ডটা উইক হবে, আর তখন নেগেটিভ ফেজটাকে বলা হয় লা নিনো। নেগেটিভ ফেজটাকে বলা হয় লা নিনো। আর সেই সময় ভারতে তখন বৃষ্টিপাত হবে না, ভারতে হবে খরা। আর পেরু এবং ইকুয়েডর যে উপকূল আছে সেখানে প্রচুর উষ্ণ জলের সমাগম হওয়ার জন্য সেখানে বৃষ্টিপাত হবে। নর্মাল কন্ডিশন নয়, লা নিনা নর্মাল কন্ডিশন নয়। ঠিক আছে, এল লা নিনো নর্মাল কন্ডিশন নয়, সরি এখানে যখন নেগেটিভ হবে এটা হবে এল নিনো, ভুল হয়েছে। এল নিনো যখন হবে তখন ট্রেড উইন্ড, এল নিনো যখন হবে তখন ট্রেড উইন্ড যেটা বললাম সেটা উইক হবে, বেশি উষ্ণ জল ভারত মহাসাগরে আনতে পারবে না। পেরু চিলি ইকুয়েডর উপকূলে বৃষ্টি হবে। ঠিক আছে, লা নিনার জন্য এর জন্য ভারতে ফ্লাড হয়, এর জন্য ভারতে ফ্লাড, আর এর জন্য ভারতে ড্রট। ঠিক আছে, এল নিনো কি হবে? এল নিনোতে ট্রেড উইন্ড উইক, ট্রেড উইন্ড উইক হবে, আর লা নিনাতে ট্রেড উইন্ড স্ট্রং হবে। এটা হবে নেগেটিভ ফেজ ওয়াকার সার্কুলেশনের, আর এটা হবে পজিটিভ ফেজ ওয়াকার সার্কুলেশনে। ঠিক আছে, বোঝা গেছে? আর আর কি মনে রাখবে এখান থেকে? আর যখন নর্মাল কন্ডিশন হবে, নর্মাল কন্ডিশনকে বলা হয় কি? নর্মাল কন্ডিশনে কি হবে? ওয়াকার সার্কুলেশন এবং ট্রেড উইন্ড নর্মালি ফ্লো হবে। তার জন্য এই বছর আমাদের নর্মাল কন্ডিশন চলছে, আগের বছর লা নিনা ফেজ ছিল। ঠিক আছে, নর্মাল কন্ডিশন চলবে তখন তাকে বলা হয় লা নাদা, লা নাদা। ঠিক আছে, লা নাদা, NADA, বাংলায় হবে লা নাদা, লা নাদা। ঠিক আছে, এটা ভীষণ রকম ভাবে মনে রাখবে। পজিটিভ ফেজ মানে ট্রেড উইন্ড আরো স্ট্রং হয়ে সমস্ত উষ্ণ জলকে ভারত মহাসাগরে নিয়ে আসবে। প্রচুর উষ্ণ জল সমাগমের জন্য জলীয় বাষ্প প্রচুর থাকবে, সেই জলীয় বাষ্পকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতে নিয়ে গিয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে। ঠিক আছে, তখন পেরু চিলি ইকুয়েডর উপকূলে থাকবে শীতল জল, শীতল জল বৃষ্টিপাত ঘটাবে না, সেখানে খরার পরিস্থিতি তৈরি করবে লা নিনা ফেজে। আর যখন এল নিনো ফেজ হবে পেরু চিলি ইকুয়েডর উপকূলের যে উষ্ণ জল আছে সেটা ভারতে আসতে পারবে না। ভারতে আসতে না পারার জন্য
সেখানে প্রচুর উষ্ণ জল হবে। সেই উষ্ণ জলের জন্য, সেই উষ্ণ জল হওয়ার জন্য পেরু, চিলি, ইকুয়েডর উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটাবে। সেখানকার মানুষ ভাববে যে এটা খ্রিস্টের গিফট, তাই এটাকে বলা হয় কি, দুরন্ত বালক বা খ্রিস্ট চাইল্ড। ঠিক আছে, এল নিনোকে বলা হয়, এল নিনোকে বলা হয় খ্রিস্ট চাইল্ড। তাহলে এখানে কোনটা উত্তর হবে? তাই এখানে এইটাও ঠিক, এটা ভুল, এটাও ঠিক, এটাও ঠিক। তাই 1 2 4 ঠিক। ঠিক আছে, 1 2 4 ঠিক আর 3 ভুল। 30, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচার অফ ওশেন? এটা হবে অ্যানুয়াল টেম্পারেচার অফ ওশেন হবে 63°F বা 17°C। 31, দ্য টার্ম গ্রিন রেভলিউশন ওয়াজ ফার্স্ট ইউজড বাই উইলিয়াম এস গাউড। উইলিয়াম এস গাউড আমাদের সারা পৃথিবীতে গ্রিন রেভলিউশনটা প্রথম ব্যবহার করে। এই গ্রিন রেভলিউশন কার সঙ্গে জড়িত? হুইট অ্যান্ড প্যাডি কাল্টিভেশনের সঙ্গে জড়িত। সারা পৃথিবীতে ধান এবং গম উৎপাদনের সঙ্গে জড়িত। আর ভারতে যে ধান এবং গম উৎপাদনের সঙ্গে জড়িত ছিল, প্রচুর পরিমাণে উৎপাদন বাড়িয়েছিল MS স্বামীনাথন। আর সারা পৃথিবীর জন্য যে ছিল সেটা হলো নরম্যান বোরলগ। কিন্তু গ্রিন রেভলিউশন শব্দটা প্রথম ফার্স্ট দিয়েছিল উইলিয়াম এস গাউড। আমাদের ভারতের যে ধান বীজ আনা হয়েছিল ফিলিপিন্সের ম্যানিলা শহর থেকে, আর গম বীজ আনা হয়েছিল মেক্সিকো শহর থেকে। উচ্চ ফলনশীল বীজ যাকে বলা হয় HYV বা হাই ইয়েল্ডিং ভ্যারাইটি। সবুজ বিপ্লব হয়েছিল আমাদের 1960-এর দশকের পরে পাঞ্জাব এবং হরিয়ানা, স্পেশালি এই দুটো স্টেটে, কারণ সেখানে জলসেচ ব্যবস্থা বা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো প্রয়োজন সেগুলো ছিল, যার ফলে সারা ভারতে একটা আঞ্চলিক বৈষম্য তৈরি করেছিল। আর সেই কারণে আমাদের সেকেন্ড গ্রিন রেভলিউশন আনতেও বাধ্য করা হয়। সেই গ্রিন রেভলিউশনে মনে রাখবে ধান গমের উৎপাদন বাড়লেও যে পালসেস বা ডাল চাষের উৎপাদন তেমন বাড়েনি। ঠিক আছে, বেশ। এরপরে 32, হোয়েন ওয়াজ এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট এনফোর্সড ইন ইন্ডিয়া? এটা হবে 1986-এ ভারতে পরিবেশ সুরক্ষা আইন আনা হয়েছিল। 33, সুনামি ওয়ার্ড বিলংস টু হুইচ অফ দ্য ফলোইং ল্যাঙ্গুয়েজেস? এটা হবে জাপানিজ। সুনামি শব্দটা জাপানিজ শব্দ থেকে এসেছে। সুনামি বলতে বোঝায় সমুদ্রের বড় ঢেউ যখন উপকূলে আছড়ে পড়বে। কেন সমুদ্রে বড় ঢেউ তৈরি হবে? ভূমিকম্পের জন্য। ঠিক আছে, আর জাপান হলো ভূমিকম্পর দেশ, তাই জাপানেই সব থেকে বেশি সুনামি এবং ভূমিকম্প দেখা যায়। এরপরের প্রশ্ন দিয়েছে কার্ল গরিলে ইজ ফেমাস ফর, এটার উত্তর হবে গোল্ড প্রোডাকশন। এটা কোথায় আছে? অস্ট্রেলিয়াতে। লার্জেস্ট গোল্ড মাইন এরিয়া ইন অস্ট্রেলিয়া। ঠিক আছে, এটা কোথায় আছে? অস্ট্রেলিয়াতে আছে। এটা একটা গোল্ড মাইন্স, অস্ট্রেলিয়ার পূর্ব দিকে আছে। ঠিক আছে, বেশ। 35, স্যার হারবার্ট রিসলে ক্লাসিফাইড দ্য ইন্ডিয়ান রেসেস ইন্টু হাউ মেনি গ্রুপস? উত্তর হবে 7টি গ্রুপে ভাগ করা হয়েছিল রেসকে। এখানে হারবার্ট রিসলে মনে রাখবে ভারতের একজন ব্রিটিশ নৃবিজ্ঞানী ছিলেন। ভারতের যে জাতিগোষ্ঠীগুলো ছিল তাদের শারীরিক গঠন এবং জাতিগত বৈশিষ্ট্য অনুসারে, ঠিক আছে, শ্রেণীবদ্ধ করেন। তিনি 7টি প্রধান রেসের কথা বলেন। একটা হলো আর্য হিন্দু জাতি, দ্রাবিড় জাতি, মঙ্গোলয়েড জাতি, সিথ আর্য জাতি, অবস্ট্রো এশিয়াটিক জাতি, আর্য জাতি এবং তুর্কো ইরানীয় জাতি। ঠিক আছে, তার শ্রেণীবিভাগের ভিত্তি কি ছিল? শারীরিক বৈশিষ্ট্য, যেমন নাসারন্ধ্র। ঠিক আছে, নাসারন্ধ্র মানে নাসাল ইন্ডেক্স, চেহারা, গাত্রবর্ণ, মাথার গঠন দেখে তিনি এই রেসগুলো ভাগ করেছিলেন। 36, ড্যাশ ল্যাটিটিউড ইজ কল্ড থার্মাল ইকুয়েটর? থার্মাল ইকুয়েটর এখানে একটাও হবে না উত্তর। ঠিক আছে, থার্মাল ইকুয়েটর বলতে বোঝায় দিনের সর্বোচ্চ উষ্ণতাযুক্ত স্থানকে যে রেখা দ্বারা যুক্ত করা হয় তাকে বলে থার্মাল ইকুয়েটর। ঠিক আছে, এই থার্মাল ইকুয়েটর 0 ডিগ্রি কাছাকাছি থাকে, 0 ডিগ্রি থেকে 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণে মাঝে মাঝে ট্রান্সফারও হয়। ঠিক আছে, ঋতু পরিবর্তন হয়, অর্থাৎ সূর্যের আপাত চলন হয়, সেই কারণে কিছুটা ট্রান্সফারও হয়। নিরক্ষরেখা থেকে 23.5 ডিগ্রি উত্তর দক্ষিণে কিছুটা কি হয়, এটা স্থানান্তর হয়। 37, জিওগ্রাফিক্যাল সাইকেল ইজ দ্য পিরিয়ড অফ টাইম? ভূগোলিক যে সাইকেল সেটা
একটা সময়ের উপর নির্ভর করে, ডিউরিং হুইচ অ্যান আপলিফটেড ল্যান্ড মাস আন্ডারগোজেস its transformation by the process of land sculpture and ending in low featureless plain. This is stated by, অর্থাৎ ভূগোলে যে সাইকেল চলে, অর্থাৎ এরোজনাল সাইকেল চলে, ক্ষয়চক্র চলে, সেটা একটা সময় নিয়ে হয়। আর যখন আপলিফটেড হয়, ঠিক আছে, তারপরেই ক্ষয়চক্র শুরু হয়। আর শেষ পর্যন্ত একটা ধীরে ধীরে সেটা ক্ষয়চক্র শেষ পর্যায়ে গিয়ে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে গিয়ে একটা ফিচারলেস অর্থাৎ একটা পেনি প্লেন এ পরিণত হয়। ডেভিস এই কথাটা বলেছেন। আর শেষে ফিচারলেস প্লেন মানে বলতে চাইছে পেনি প্লেন, ঠিক আছে, সমপ্রায় ভূমি। তাহলে উত্তর হবে ডেভিস। বোঝা গেছে? আর এখানে পাওয়েল ক্ষয়চক্রের শেষ সীমা দিয়েছিল, ঠিক আছে, ক্ষয়চক্রের শেষ সীমা কে দিয়েছিল? পাওয়েল। আর গিলবার্ট দিয়েছিল গ্রেডেড স্ট্রিম। আমরা এই গিলবার্ট এবং পাওয়েল সম্পর্কে পরেও আবার জানবো। পাওয়েল মনে রাখবে ক্ষয়চক্রের শেষ সীমা, আর গিলবার্ট হবে কি? গিলবার্ট কি হবে? পর্যায়িত নদী বা গ্রেডেড স্ট্রিম। 38, সেবোরো হিলস আর সিচুয়েটেড ইন, সেবোরি হিলস কোথায় আছে ভারতের? উত্তর হবে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে সেবোরি হিলস আছে। 39, রোয়ারিং ফর্টিস ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোইং উইন্ডস? রোয়ারিং ফর্টিস মানে এখানে পশ্চিমা বায়ু 40 ডিগ্রি দক্ষিণ অক্ষাংশে, উত্তর অক্ষাংশে নয়। কেন 40 ডিগ্রি? কারণ উত্তর অক্ষাংশে স্থলভাগ বেশি আছে জলভাগের তুলনায়, তাই ঘর্ষণজনিত বল বেশি কাজ করে, তাই পশ্চিমা বায়ু বেশি স্পিডে প্রবাহিত হতে পারে না। তাই রোয়ারিং ফর্টিস আমরা দক্ষিণ গোলার্ধেই বলবো, কারণ পশ্চিমা বায়ু এতটা সজোরে প্রবাহিত হয়, সেই কারণে এটাকে বলা হচ্ছে কি? রোয়ারিং ফর্টিস, ঠিক আছে। আর উত্তর হবে ওয়েস্টার্লিজ অফ সাউদার্ন হেমিস্ফিয়ার। ওয়েস্টার্লিজ মানে পশ্চিমা বায়ু, সাউদার্ন হেমিস্ফিয়ার মানে দক্ষিণ গোলার্ধে হবে এটা, ঠিক আছে। আরো আছে কি? ফিউরিয়াস ফিফটিজ। ফিউরিয়াস ফিফটিজ আছে, ঠিক আছে, অর্থাৎ 50 ডিগ্রি অক্ষাংশকে আমরা কি বলছি? ফিউরিয়াস ফিফটিজ। অর্থাৎ ফিউরিয়াস ফিফটিজ মানে প্রচুর পরিমাণে সজোরে বায়ু প্রবাহিত 50 ডিগ্রিতে। আরেকটা আছে সিক্সটিজ, স্ক্রিমিং, স্ক্রিমিং সিক্সটিজ। অর্থাৎ রোয়ারিং ফর্টিস মানে গর্জনশীল 40, ফিউরিয়াস ফিফটিস মানে ক্রোধোত্ত 50, আর স্ক্রিমিং সিক্সটিজ মানে তীক্ষ্ণ চিৎকারকারী 60। তীক্ষ্ণ চিৎকারকারী 60 অর্থাৎ এতটা সজোরে প্রবাহিত হয় বায়ু, কোনো রকম বাধাহীন ভাবে, বাণিজ্যেও সুবিধা হয়। তাই এটার বলা হচ্ছে কি? এই অক্ষাংশগুলোকে স্পেশাল নাম দেওয়া হয়েছে, ঠিক আছে, মনে রাখবে। বেশ, উত্তর হবে ওয়েস্টার্লিজ অফ সাউদার্ন হেমিস্ফিয়ার, দক্ষিণ গোলার্ধের পশ্চিমা বায়ুকে বলা হচ্ছে। আর আমাদের দুটো প্রশ্ন আছে। চম্বল রিভার ভ্যালি ইন মধ্যপ্রদেশ ইজ অ্যান এক্সাম্পল অফ। চম্বল ভ্যালিতে আমাদের মনে রাখতে হবে এতটা বৃষ্টি হয়েছে যার ফলে সেখানকার মাটি গর্ত গর্ত হয়ে গেছে, সেইখানে র্যাভাইন ক্ষয়, গালি ক্ষয় হয়ে সেইখানে মাটি এমন উঁচু নিচু হয়ে গেছে ক্ষয় পেয়ে, যে একটা ডাকাতও সেখানে লুকিয়ে থাকতে পারে। আগে ডাকাত দল লুকিয়ে থাকতো, সেটা চাষের অযোগ্য, কোনো কাজে লাগে না, তাই সেটাকে বলে কি? ব্যাডল্যান্ড টোপোগ্রাফি। ব্যাডল্যান্ড টোপোগ্রাফি বলা হয় কি, ঠিক আছে। 41, হুজ সায়েন্স ইজ পেট্রোলজি। পেট্রোলজি ইজ দ্য সায়েন্স অফ রক্স, অর্থাৎ রক্স নিয়ে স্টাডি করাটাকে বলা হয় কি? পেট্রোলজি। 42, হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ডাজ নট মেক ডেল্টা। এখানে কোন রিভার ডেল্টা তৈরি করেনি? এখানে গঙ্গা, যমুনা, ঠিক আছে, কাবেরী সব নদী ডেল্টা তৈরি করেছে, ঠিক আছে। যমুনা তো গঙ্গার একটা উপনদী, তাই এটা গঙ্গার উপনদী, নদীতে তো মেশেনি মোহনায়, তাই এটা তো এমনিতেই হবে না। কিন্তু এখানে গঙ্গা, কাবেরী, যমুনাকেও ধরে নিতে হবে, কারণ গঙ্গার দীর্ঘতম উপনদী এটা। আর সব থেকে বড় কথা, আমাদের এখানে নর্মদা নদী খাড়া মহিষোপানে গিয়ে পতিত হয়েছে পশ্চিমঘাট পর্বতে পশ্চিম ঢালে, অনেকটা খরস্রোত নিয়ে মোহনায় মিশেছে। যেখান দিয়ে প্রবাহিত হচ্ছে সেখানে কোনো পলি নেই, অর্থাৎ শক্ত কঠিন শিলার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, ঠিক আছে। তাই নর্মদা নদীতে কোনো রকম ভাবে বদ্বীপ তৈরি হয়নি, তাই উত্তর হবে নর্মদা নদী। এখানে কি তৈরি হয়েছে? ফানেল আকৃতির খাড়ি তৈরি হয়েছে, ফানেল আকৃতির খাড়ি বা এস্চুয়ারি তৈরি হয়েছে, ঠিক আছে। পৃথিবীর দীর্ঘতম
এস্টুয়ারি বা বৃহত্তম এস্টুয়ারি নাম হলো ওব নদী। রাশিয়ার ওব নদীতে আমাদের দীর্ঘতম খাড়ি আছে। আর ভারতের কোন নদীতে আছে? নর্মদা আর তাপি নদীর আমাদের পশ্চিম বাহিনী নদী, যেখানে কোনো বদ্বীপ তৈরি হয়নি। কেন তৈরি হয়নি? কারণ খাড়া মহীসোপান, পলির পরিমাণ কম আর খরস্রোতা বলে। লাস্ট প্রশ্ন আমাদের, হোয়ার ইজ দ্য কোকোস কিলিং বেসিন ইজ লোকেটেড? কোকোস কিলিং বেসিন হলো, মনে রাখতে হবে, ইন্ডিয়ান ওশেনে আছে একটা বেসিন, যেটা কাদের দখলে আছে? মনে রাখবে, অস্ট্রেলিয়ান এক্সটার্নাল টেরিটরি হলো কোকোস কিলিং বেসিন। ঠিক আছে, তবে 43টা প্রশ্ন হলো, বাদ বাকি যে প্রশ্নগুলো সেগুলো নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে প্রায় 1 ঘন্টা হয়ে গেল ক্লাস। নেক্সট ক্লাস আমি থিওরি নেব, কোশ্চেন প্র্যাকটিস হয়ে গেল। ঠিক আছে, বেশ। আমি এনসিইআরটিরও ক্লাস নিচ্ছি তোমাদের, এনসিইআরটি। ঠিক আছে, ক্লাস 9 থেকে 10 পর্যন্ত, 12 পর্যন্ত প্র্যাকটিক্যাল বই প্লাস যে ফিজিক্যাল জিওগ্রাফি অ্যান্ড হিউম্যান জিওগ্রাফি আছে টোটালটা, অর্থাৎ সেই বইগুলো পড়লে একটা জেনারেল কনসেপ্ট তৈরি হয়ে যাবে। শুধুমাত্র এমসিকিউ প্র্যাকটিস করে পরীক্ষায় ভালো উত্তর করা যাবে না, তাই আমাদের বই পড়তেই হবে। তাই এনসিইআরটি ক্লাস 9 থেকে 12 পর্যন্ত করাচ্ছি, সিলেবাস ভিত্তিক ক্লাস নিচ্ছি, আবার এইরকম এমসিকিউ প্র্যাকটিস করছি। আগের বছরে কিছু এসেছে সেই প্রশ্ন প্লাস মক টেস্ট সহ আলোচনা করছি। ঠিক আছে, বেশ, তবে আজকের জন্য এইটুকুই। ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।